This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি পাঁচ কথা দিয়ে ঝালাই বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর। শুরুতেই জামুরিয়ার দিকে নজর রাখা যায়, কারণ জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি গোডাউনে টাকার পাহাড়। কয়লা পাচার মামলার তদন্তে 3 বস্তা টাকা বাজেয়াপ্ত ইডির। জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বনসালের বাড়িতে তল্লাশি ইডির। তল্লাশিতে উদ্ধার প্রায় কোটি টাকা, এমনটাই সূত্রের খবর। মেশিনে চলছে টাকা গোনার কাজ। নিয়ে আসা হলো আরো বস্তা 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 ভর্তি টাকা এই ব্যবসায়ীর বাড়িতে এবং গোডাউনে। তল্লাশিতে উদ্ধার বহু নথি, বহু ব্যাংক অ্যাকাউন্টের বই। সূত্র মারফত এখন অব্দি এমনটাই জানা যাচ্ছে। ছবি দেখছেন আপনারা। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চন্দ্রশেখরের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, এখনো অব্দি টাকা গোনার কাজ চলছে, অর্থাৎ কোন রকম ভাবে আমরা বুঝতে পারছি না যে কত কোটি টাকা তার বাড়িতে এবং গোডাউনে উদ্ধার হয়েছে, কিন্তু এত টাকা তার বাড়ি গোডাউনে কি করছিল, এখন অব্দি কোন সূত্র খোঁজার চেষ্টা করছি? দেখো, জামুরিয়ার যে ব্যবসায়ী রয়েছে রাজেশ বনসাল, তার বাড়ি থেকে এই মাত্র অর্থাৎ মিনিট দুয়েক আগে ইডির যে 3টি গাড়ি, যারা সকাল থেকে প্রায় 11 ঘন্টা ধরে যারা তল্লাশি করছেন, তারা এই মাত্র বেরিয়ে গেলেন। এবং এর মাঝে যে আপডেটটা ছিল, আমরা যেটা দেখিয়েছিলাম যে তাদের গোডাউন থেকে, অর্থাৎ একটা যে গলি, সেই গলির মধ্যে গোডাউন থেকে 3টে বস্তা ছিল। 3টে বস্তার মধ্যেই টাকা ছিল, কারণ সেই বস্তা ট্রান্সপারেন্ট যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে টাকা ছিল, এবং সেটা প্রায় কোটি টাকার ওপরই হবে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। সে অঙ্কটা প্রায় 1.5 কোটির মতো। তার পাশাপাশি সোনার যে গোল্ড যে আমরা সাবান বলি বা বিস্কুট বলি, সেই ধরনেরও জিনিসপত্র পাওয়া গেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এসবিআই ট্রেজারিতে তা জমা করে দেওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা চলে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এলাকায় একটা গুঞ্জন রয়েছে, তাদের মধ্যেও একটা উত্তেজনা রয়েছে। তারাও সকাল থেকে দেখছিলেন যে এই অবস্থা। তাদের একজন ব্যবসায়ী, খুব সাধারণ ব্যবসায়ী, মানে যা ফার্নিচারের দোকান রয়েছে, সাবান ফ্যাক্টরি রয়েছে, কিন্তু তিনি এই কয়লা কারবারের সঙ্গে যুক্ত। আমরা দেখতে পাচ্ছি তারা কি বলছেন, তাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা যাচ্ছে। আপনারা এই ব্যবসায়ীকে চিনতেন? হ্যাঁ, চিনি তো। কেমন ব্যবসায়ী? ভালোই লোক ছিল। এখন যে 11 ঘন্টা তল্লাশি হলো, কিছু জিনিস বাজেয়াপ্ত হলো, এরপর কি বলবেন? আর কোনো আইডিয়া ছিল না এরকম। কি খবর পেয়েছেন আপনারা? দেখলাম ভিড় আছে, জানতে গেলাম কি আছে না আছে। এখানে ইডির ছাপা আছে, সেই জন্য আমরা জেনেছি কি এখানে ইডি হচ্ছে। কি কারণে ইডি ছাপা কিছু না, এগুলো আমাদের আইডিয়া নেই। আপনাদের কোনো ধারণা আছে? কেউ জানে না। জানেন না? এমনি মানুষকে রাজেশ বানসালকে চিনতেন? হ্যাঁ, সবাই চিনে। কি সাধারণ খুব? হ্যাঁ, সাধারণ আদমি আছে, বিজনেস করে। এরকম সাধারণের মানুষের মতন, ওই জন্যই তো সবাই ওকে চেনে। যেরকম বিজনেস করে সেরকম ও একটা বিজনেসের ম্যান। তো আমরা তো জানতাম না এরকম হবে, আর এরকম জামুরিয়াতে প্রথমবার হলো। দেখো, তুমি শুনলে যে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি কয়লার কারবারের সঙ্গে যুক্ত বা লেনদেন রয়েছে বা মধ্যস্থতাকারীর যে কাজ করতো, যেটা সূত্র এবং তার বাড়ি এবং গোডাউন থেকে এত বস্তা বস্তা টাকা উদ্ধার হবে, সেই টাকার অঙ্ক কোটি ছাপিয়ে যাবে, সেই বিষয়টাও বোঝা যায়নি। এবং আপনারা সেই ছবি দেখছেন যে সেই ব্যবসায়ী বাড়ি থেকে যখন ইডি অফিসাররা টাকা ভর্তি সেই বস্তা নিয়ে বেরিয়ে আসছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার। বাড়ি এবং গোডাউন থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং সেই অঙ্কের কত টাকার এখান থেকে উদ্ধার হয়েছে সেটা এখন অব্দি স্পষ্ট হয়নি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র এই এক জায়গায় নয়, কয়লা পাচার মামলায় অ্যাকশনে ইডি। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া সহ 12 জায়গায় ইডির অভিযান। তল্লাশিতে আছেন দিল্লি থেকে আসা 2 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কয়লা চুরি ও পাচারের নতুন মামলায় দ্বিতীয়বার তল্লাশি রাজ্য জুড়ে। পাণ্ডবেশ্বরে কয়লা মাফিয়া মইজুল শাহের বাড়িতে ইডি। কয়লা দুর্নীতির তদন্তে কোমর বেঁধে ইডি। এক জায়গায়, বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে এখন অব্দি ইডি হানা সেই তদন্ত চলছে, এবং 12টি জায়গায় এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকেই আমরা দেখাচ্ছি যে ছবি আপনাদেরকে, যে কয়লা পাচার মামলা এই মুহূর্তে সেখানে তদন্ত চলছে, তল্লাশি চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। পাণ্ডবেশ্বরে কয়লা মাফিয়া মইজুল শাহের বাড়িতেও ইডির টিম পৌঁছে যায়, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো জয়ন্তর থেকে। জয়ন্ত, এখন অবধি কি আপডেট পাওয়া যাচ্ছে? কোন রকম কোনো সূত্রে পাওয়া গেল কি? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন পুলিশ আধিকারিকের বাড়ির সামনে। আর মইজুলের
বাড়িতে এখনো তল্লাশি চলছে। যেটা জানা গেছে যে ওখানে যেহেতু এমন একটা জায়গা, একটা ঘিঞ্জি এলাকা এবং সেখানে স্থানীয় তার অনুগামীরা প্রচুর পরিমাণে আছেন, তাই জন্য প্রচুর ওখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রায় 42 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছি, দেখো এই বাড়িতেই থাকেন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। তার বাড়িতে কিন্তু 11 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও তল্লাশি চলছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে রয়েছে, ভেতরে 3 জন ইডি আধিকারিক রয়েছে। বাইরে যে রাজ্য পুলিশ তাদেরও দেখা যাচ্ছে তারা রয়েছে, যেহেতু তাদের কলিগের বাড়িতে তল্লাশি হচ্ছে, তারা কিন্তু এখানে নজরদারি বাইরে থেকে করছে। তারা কোনো কাজে কোনো যাতে বাধার সৃষ্টি না হয় তাই জন্য সামনে আসেনি। যদিও সকালবেলা একবার রাজ্য পুলিশের এক আধিকারিক এই বাড়িতে এসে তাদের এই মনোরঞ্জন মণ্ডলের সঙ্গে দেখা করে গেছে। 11 ঘন্টা পরেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। তল্লাশি অভিযান কতক্ষণ চলবে এখনো পরিষ্কার নয়। কয়লা এবং বালিতে কোনোভাবে যোগ আছে কিনা, মধ্যস্থতা করে কিনা, বা এই মনোরঞ্জন মণ্ডলের টাকা এই কয়লা বা বালির কোনোভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত কিনা সেই সবগুলো খতিয়ে দেখা হচ্ছে, কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। ইডি আধিকারিকরা দেখো এখনো পর্যন্ত ভেতরে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে এই গেটে তালা দিয়ে রেখেছে, কোনোভাবেই বাইরের লোক আর নতুন করে আর যেতে না পারে সেটা দেখা হচ্ছে। কতক্ষণ তল্লাশি চলবে এখনো পরিষ্কার নয়। তল্লাশির পরেই পরিষ্কারভাবে বোঝা যাবে এই বাড়ি থেকে কোনো তথ্য ইডি আধিকারিকদের হাতে এসেছে কিনা। নজর থাকবে, সেদিকে নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক ভোটের আগে, ঠিক নির্বাচনের আগে 12টা জায়গায়, 1 নয় 2 নয় 12টি জায়গায় এই মুহূর্তে ইডির অভিযান চলছে, তল্লাশি চলছে কয়লা পাচার মামলায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আমরা দেখাচ্ছি সকাল থেকেই একেবারে ময়দানে নেমে পড়েছে ইডির টিম। 12টি জায়গায় হানা দিয়েছে তারা, 12টি জায়গায় তল্লাশি চলছে। সব মিলিয়ে এখন অবধি কোন শিকড়ের খোঁজে সুজয় শোনা যাচ্ছে? আমরা কথা বলার চেষ্টা করছি, সুজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তবে আপনাদেরকে আরো একবার আপডেট দিয়ে রাখি, কয়লা দুর্নীতির তদন্তে এই মুহূর্তে যে তদন্ত চলছে, তল্লাশি চলছে, সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া সহ 12 জায়গায় ইডির অভিযান। আর এই তদন্ত তল্লাশির মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এই তদন্তে এবার পুলিশের বাড়িতেও ইডি পৌঁছে যাচ্ছে। বুদবুদ থানার ওসি দুর্গাপুরের বাড়িতে ইডি হানা। কয়েকদিন আগে বুদবুদ থানার ওসির দায়িত্ব নেন মনোরঞ্জন মণ্ডল। 2024 সালে একাধিক অনিয়মের অভিযোগে বারাবাড়ি থানার ওসি পদ থেকে সাসপেন্ড হন মনোরঞ্জন। দুর্গাপুরের বাড়িতে বুদবুদ থানার ওসিকে জিজ্ঞাসাবাদ ইডির খবর সূত্রে। কয়লাকাণ্ডে কাদের মাধ্যমে টাকা পাচার, কাদের মাধ্যমে প্রোটেকশন মানি পৌঁছতো, কাদের কাছে পৌঁছতো, সমস্তটা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না? বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। আইপ্যাক তদন্তে বাধা, ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির, খারিজ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ইডির অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রী। আইপ্যাক অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসেননি হলফনামায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তার দাবি ইডি অফিসারদের অনুমতি নিয়েই তিনি শুধুমাত্র দলের নথি নিয়ে এসেছেন। ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে নথি নিয়ে এসেছি হলফনামায় দাবি মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কয়লাকাণ্ডে ইডির তদন্তে কোনো বাধা দেওয়া হয়নি। যেখানে তল্লাশি চলছিল সেখানে অল্প সময় ছিলেন বলে দাবি মুখ্যমন্ত্রী। তল্লাশির নামে তৃণমূলের গোপন তথ্য চুরি করাই ছিল ইডির লক্ষ্য।
পাল্টা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইডির অভিযানের আইনি বৈধতা নেই, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি করা হয়েছে। বিরোধী শাসিত রাজ্যে ভোটের আগে এজেন্সির হানা প্যাটার্নে পরিণত হয়েছে, হলফনামায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। খবর সূত্রে মুখ্যমন্ত্রী ও রাজ্যের দায়ের করা হলফনামায় জবাব দিতে সময় চায় ইডি। এরপরই 10ই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন, আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। ইডিকে কাজে লাগিয়ে অপোনেন্ট পলিটিক্যাল পার্টির ভেতরকার তথ্য, স্ট্র্যাটেজি সব জানতে হবে। আর আজকে সেই স্ক্যাম আটকে দিয়েছেন, সেই পলিটিক্যাল ভেঞ্জেন্স, সেইটা ভেন্ডেটা আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ওই কোর্টে, তাই জন্যে ভারত সরকার পেছিয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সুপার এমার্জেন্সি জারির চেষ্টা হচ্ছে কিনা জানতে চেয়ে প্রশ্ন মমতার। দলের নথি চুরি করতে এজেন্সি পাঠিয়েছিল বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমো। There will be no people voice. There will be no constitutional right. There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. আমি এসছি তো সরকার বানিয়ে যাব। लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। আমার কুণ্ডলিতে হার নেই। বিপ্লব দেবকে বিজেপি সরিয়ে দিয়েছে ত্রিপুরা থেকে। ত্রিপুরাতে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছেন, এখানেও উনি হাত দিয়েছেন। বিপ্লব দেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে। তাহলে 26-এর কুরুক্ষেত্রে বাংলায় ত্রিপুরা মডেল, আর সেই পথে এগোতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন বিপ্লব দেবকে। রাজ্যের নির্বাচনের সহকারী পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দিলেন। আর সেখানেই বিপ্লব দেব বোঝালেন বঙ্গ বিজয়ে তিনি কনফিডেন্ট। আমি এসেছি, সরকার বানিয়েই যাব, বিপ্লব দেব এমনটাই বলেন, এবং আমার কুণ্ডলিতে হার নেই এই মন্তব্য করেন বিপ্লব দেব। আমি এসছি তো সরকার বানিয়ে যাব 100%। এবং ত্রিপুরাতে আপনি সেই ঘটনা ঘটিয়ে দেখিয়েছিলেন যে আপনার পক্ষে সম্ভব, আমাদের সরিয়েছিলেন। আমার কুণ্ডলিতে হার নেই। হার নেই না, মানে আজকের পর থেকে আর কোনো মানুষের জিত নিশ্চিত হবে।
বামেরা বলেন বিপ্লব দীর্ঘজীবী হোক। পড়শি রাজ্য ত্রিপুরায় দীর্ঘদিনের সেই বাম সরকারকে সরিয়েছে বিজেপি বিপ্লব দেবকে মুখ করে। সেই বিপ্লব দেবী এখন বঙ্গের ভোটে বিজেপির কো ইনচার্জ। 2016 সাল ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি হন বিপ্লব দেব। 2018 ত্রিপুরায় ক্ষমতায় এলো বিজেপি। 25 বছরের বাম শাসনের অবসান। 2024 হরিয়ানা বিধানসভা ভোটেও কো ইনচার্জ সেই বিপ্লব দেব। আর এই বিপ্লব দেবী এলেন এবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে। সেখানেই তো বললেন ত্রিপুরায় যদি 0 থেকে ক্ষমতায় আসা যায় তাহলে বাংলায় 77 থেকে 177 হবে না কেন? দলের বিধায়কদের ভোকাল টনিক বিপ্লব দেবের খবর সূত্রে। তাহলে 26-এ খেলা ঘোরাবে কি এই ত্রিপুরা মডেল? আর অন্যতম সেনাপতি হবে কি বিপ্লব দেব? আর বাংলার ভোটে অন্যতম সেনাপতি বিপ্লব দেব তার দেখানো কৌশলী পথেই 26-এর ভোট যুদ্ধে বিজেপি। নানা বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে সফলতার মুখ দল পেয়েছে অন্যতম কারিগর, বিশেষ করে লোকসভার পরে হরিয়ানার নির্বাচনে তার যে ভূমিকা হাতে ধর্মেন্দ্র প্রধানজি, সেটা সবাই আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আজকে যে বৈঠক ছিল পরিষদীয় দলের এবং সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের বিজেপির ক্ষেত্রে নির্বাচনের সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। তিনি এই বৈঠকের মধ্যে বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন যে ত্রিপুরায় তারা কোন অবস্থায় ছিলেন, বাম জমানাকে কিভাবে তারা উৎখাত করতে পেরেছিলেন রাজনৈতিকভাবে এবং তারপর কিভাবে এই ক্ষমতায় এসেছিলেন। আমরা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে চাই, পশ্চিমবাংলার যে ছেলে মেয়েদেরকে রোজগার আর বিশেষ করে মহিলাদের সুরক্ষা, সেটাই আমাদের বিধায়কদের মূল লক্ষ্য। ত্রিপুরাতে 2017-র পর বাম সরকারকে উৎখাত করার পিছনে এই বিপ্লব দেবদের ভূমিকা ছিল। সেই বিপ্লব দেবরাই দায়িত্বে এসেছেন এবং এখানে বিজেপি তার জয়ের রথকে প্রতিষ্ঠিত এগিয়ে নিয়ে যেতে পারবে, 77 থেকে একেবারে ম্যাজিক ফিগারে পৌঁছাবে এই আশা তারা করছেন। মানুষের সঙ্গে সাথ দিয়ে মানুষ মুক্তি চাইছে, আমাদের বিধায়করা যারা আছে সৌমিকবাবুর নেতৃত্বে সেই কাজগুলো করছে। বিপ্লব দেব এই রাজ্যে এই বঙ্গে দাঁড়িয়ে তিনি বৈঠক করছেন, তিনি কৌশল দিচ্ছেন। এবার তার দেখানো পথে কি 26-এর ভোট যুদ্ধে বঙ্গ বিজেপি? আমি এসছি তো সরকার বানিয়ে যাব, আমার কুণ্ডলিতে হার নেই। বিপ্লব দেবকে বিজেপি সরিয়ে দিয়েছে ত্রিপুরা থেকে, পরের ইলেকশনে অন্য আরেকজনকে নিয়ে এসে ইলেকশন লড়তে হয়েছিল। আজকে তাকে বলছে যে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবেন, কি মামার বাড়ির আবদার? সব বিধায়কদের নির্বাচনমুখী করার বিশেষ কিছু কাজ দিয়ে গেছিলেন মাননীয় অমিত শাহজি, মাননীয় BL সন্তোষী, সেগুলো উনি বুঝিয়ে দিয়েছেন। ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है। বিধায়করা সেইগুলো পালন করবেন এবং উনি আশা প্রকাশ করেছেন যে 77টা বিধায়ক অন্তত অনেক বড় নাম্বারে সরকার গঠন করে এখানে প্রবেশ তারা করবে। এরকম স্বপ্ন দুঃস্বপ্ন বিজেপি অনেক দেখেছে, অনেক স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢেলেছে। মনে রাখা দরকার 2021-এও এরকম অনেক কথা বলেছেন, শুভেন্দুবাবু এলোমেলো দাবি করেছিলেন। উনি যেভাবে ত্রিপুরাতে বিজেপিকে 0 থেকে ক্ষমতায় এনেছেন, এখানেও উনি হাত দিয়েছেন। বিপ্লব দেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে। বেলডাঙ্গা হিংসায় NIA তদন্তে অসহযোগিতা রাজ্য পুলিশের সূত্রে আমোচে খবর। আজ ফের বেলডাঙ্গা থানায় NIA টানা 4 দিন ধরে তদন্ত। সূত্রে খবর পুলিশের কেস ডায়েরি এখনো হাতে পায়নি NIA। তদন্তভার হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তথ্য জোগাড়ের চেষ্টা NIA। আপনাদেরকে জানিয়ে রাখি, এই অভিযোগ সামনে আসছে যে এখন অব্দি কেস ডায়েরি হাতে পায়নি NIA। বেলডাঙ্গা হিংসায় NIA তদন্তে অসহযোগিতা রাজ্য পুলিশের, এমনটাই সূত্র মারফত খবর। আজ ফের বেলডাঙ্গা থানায় NIA টানা 4 দিন ধরে তদন্ত। সূত্রে খবর পুলিশের কেস ডায়েরি এখনো হাতেই পায়নি NIA। তদন্তভার হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তথ্য জোগাড়ের চেষ্টা NIA।